গেল ২৪ ঘন্টায় দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮,৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা প্রতিরোধী জাতীয় পরামর্শ কমিটি দেশব্যাপী ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দিলে সরকার প্রথমে ২৮শে জুন থেকে কঠোর লকডাউন এবং পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ২৮ তারিখ থেকে সীমিত আকারে লকডাউন এবং পহেলা জুলাই থেকে কঠোর লকডাউন বা সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত জানায়। এই কঠোর লকডাউনে মাঠে থাকবে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী। এদিকে লকডাউনের এই সিদ্ধান্ত জানবার সাথে সাথে ঢাকা ছাড়ার ঢল নেমেছে মানুষের। কেমন লাভ হচ্ছে এই সীমিত থেকে কঠোর লকডাউনের, কেমন প্রস্তুতি এবং পরিকল্পনা সরকারের, এসব নিয়ে আলোচনায় রাজকাহনে শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.প.ম রুহুল হক এমপি, যুক্ত আছেন করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য সাচিপের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল আরসলান এবং যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি শুরুটাতে আসলে এটি জানতে চাই যে, যেটি আমি শিরোনাম ঠিক করেছি, সীমিত থেকে কঠোর কোন লকডাউনে কি লাভ হচ্ছে। আমি ডাক্তার সাইদুর রহমান আপনার কাছ থেকে শুরু করি, জানতে চাই যে বলা হলো প্রথমে সীমিত কঠোর লকডাউন, তারপরে বলা হচ্ছে সীমিত লকডাউন। ঢাকা থেকে ঢাকার চারপাশে যে 7টি জেলা রয়েছে সেখানে বিশেষ লকডাউন চলছে। এই লকডাউন গুলোতে লাভ কি হচ্ছে? মানে বিশেষ লকডাউন চলতে চলতেই আমরা দেখলাম সর্বোচ্চ শনাক্ত সংখ্যা আমরা দেখতে পেলাম আজকে, প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এর মধ্যে 3 দিনের সীমিত লকডাউন, তারপরে আবার কঠোর লকডাউন। কোন লকডাউন আসলে কেমন লাভ হচ্ছে ডাক্তার সাইদুর রহমান? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটাতে দেখেন, আপনি নিজেই উচ্চারণ করতে গিয়ে 3-4 রকম শব্দ বা বিশেষণ লকডাউনের আগে ব্যবহার করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন। মূলত বিভ্রান্তিকর ইনস্ট্রাকশন, আমরা বলবো যে নির্দেশনা যদি বিভ্রান্তিকর হয়, যারা এটা মানবেন তাদের জন্য সেটা খুবই আসলে একটি আমাদের জন্য অসুবিধাজনক অবস্থা। এবং লকডাউন আসলে কতটুকু কার্যকর হচ্ছে এটা নির্ভর করবে এটা কতটা স্পষ্ট মেসেজ কনভে করা হয়েছে। তো লকডাউন বলতে আপনি যেমন বলছিলেন যে সীমিত, কঠোর বা আঞ্চলিক, বিভিন্ন বিশেষ, এই ধরনের শব্দাবলী প্রয়োগের ফলে আসলে জনমনে যে বিভ্রান্তিটা হয়েছে সেটাই আসলে এটা বাস্তবায়নের একটি প্রধান বাধা হয়ে এসেছে। দ্বিতীয়ত আসলে এই লকডাউনে যে ব্যাপারটা আপনি বলছেন যে পর্যায়ক্রমিক লকডাউন, এটি একটি উল্টো ধারণা। আসলে মূলত বিশ্বে লকডাউন ইম্পোজ করার সময় এটা ইমিডিয়েটলি হয়, এটা লিফটিংটা হয় পর্যায়ক্রমিক, এবং সেখানে লিফটিং এর জন্য তারা প্ল্যান বলে যে আমরা দেখবো যে যদি এত ভাগ হয় তাহলে সেই অঞ্চলগুলো গ্র্যাজুয়ালি লিফট হবে। এবং সব ক্ষেত্রে আপনারা দেখবেন যে, এবং যুক্তরাজ্য, ইউকেতে দেখবেন 4 স্টেপ, কোনো দেশে 4 পর্যায়ে, কোনো দেশে 5 পর্যায়ে আসলে এটাকে লিফটিং করে। অতএব আমাদের এটা উল্টো হয়ে যাচ্ছে আসলে এই কারণেই যে আমরা বলছি আমরা ইম্পোজটা করি পর্যায়ক্রমে, তাতে যেই কথাটি মূল উদ্দেশ্য যেটা বলা হচ্ছে যে বিচ্ছিন্ন করা, যোগাযোগ আটকে দেওয়া বা কমিয়ে দেওয়া, সেই উদ্দেশ্যগুলো পূরণ হওয়ার বদলে বরঞ্চ আসলে মানুষকে ড্রাইভ করা হয়, মানে ধুয়ে বা ঝেড়িয়ে শহর থেকে বা বড় শহর থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এবং এটা আসলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে এবং তারা দৌড়দৌড়ি করার মাধ্যমে সংক্রমণটি আরো বিস্তার লাভ করে। লকডাউনের যে মূল উদ্দেশ্য সেটি আসলে তেমন ভাবে অর্জিত হয় না। অতএব আমি বলবো যে আসলে লকডাউনটা ইমিডিয়েট ইম্পোজ করে শিফটিংটা হওয়ার কথা গ্র্যাজুয়াল। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান। আমি ডাক্তার আ.প.ম রুহুল হক এমপি, আপনার কাছ থেকে এই প্রশ্ন সবার কাছ থেকে এটি একটু ছোট ছোট করে জেনেই নেই যে কেন, কি লাভ হচ্ছে এই নানান ধরনের লকডাউনের নাম আমরা শুনতে পাচ্ছি। বিশেষ লকডাউন চলছে, সীমিত লকডাউনও চলছে এর মধ্যে। ডাক্তার রুহুল হক এমপি। প্রফেসর খসরু যেমন বললো যে বিষয়টি তো আসলে সব জায়গায় আপনিও যেমন বলছেন, মানুষও তেমনি ভাবে বিভ্রান্ত। আসলে আসলে লকডাউন বলতে সীমিত বলেন আর কঠোর বলেন আর শাটডাউন বলেন, যেটাকে মানুষকে যদি আলাদা করতে হয় তাহলে একসাথে আলাদা করতে হবে। এখানে একটু করলাম, ওখানে একটু করলাম, এবার তো হবে না। আর আমরা যেটা আশা করছি এবারে অন্তত 1 তারিখ থেকে যেভাবে শুনছি যে সর্বাত্মক ভাবে অন্তত চেষ্টা নেওয়া হচ্ছে, সেটিকে যদি সাকসেসফুল করা যায় তাহলে তো একটু ভালো হবে। কিন্তু অতীতে যে সাকসেসফুল করা যায় নাই সেটি আমরা সবাই জানি। এবার আশা করছি যে অনেক ভালোভাবে এটাকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে সাথে যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু এখনো শুনছি না। যে কিছু মানুষ তো অসুবিধায় পড়বে, কিছু মানুষের খাবার দিতে হবে, কিছু মানুষের দিতে হবে। প্রথম অবস্থায় যেমন প্ল্যানিং করা হয়েছিল সেই প্ল্যানিংটা হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমরা এখনো অ্যাটলিস্ট আমি তো মিডিয়ায় আমার চোখে পড়েনি যে এভাবে এভাবে এই এলাকায় এইভাবে কাজ করা হবে। এবং এর সাথে যে জনগণকে সম্পৃক্ত করা না হয়, ভলেন্টিয়ারদের সম্পৃক্ত করা না হয়, আমাদের বিভিন্ন সেক্টরের মানুষ, প্রোগ্রেসিভ প্রসেস বলেন,
আমাদের ভলেন্টিয়ার্স বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, মাওলানা বলেন, পুরোহিত বলেন, সবাইকে নিয়ে একসাথে করে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সবাই মিলে আমাদের এলাকায় যারা থাকেন তাদেরকে নিয়ে বেরোতে হবে। এবং শুধু একটু মাইক বাজায় গেলেই হবে না, আমাদের ঘুরতে হবে, দেখতে হবে যে কারা মানুষ মানছে না, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা যে ভাই আপনি বেরিয়েছেন কেন, বাড়িতে যান, মাস্ক আপনার নেই কেন, মাস্ক পরেন, যদি না থাকে এই একটা আমরা দিলাম। এবং এটি কন্টিনিউয়াসলি করতে হবে। এরকম না করতে পারলে এর সাথে যদি আমাদের মিডিয়া থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, এবং আমাদের সামাজিক সংগঠন থাকে, জনগণ থাকে, তাহলে আমি মনে করি এটি সাকসেসফুল করা খুব যে কঠিন কাজ তা না। কিন্তু সেইভাবে প্ল্যানিংটা হচ্ছে কি হচ্ছে না তা আমরা জানি না। যেমন জনগণ পলিটিশিয়ানদের তো সম্পৃক্ত করা সেভাবে কোথাও হচ্ছে না বা হয় নাই, বা সেইভাবে দায়িত্ব দেওয়া হয় নাই। সুতরাং এখানে ওয়ার্ড কমিটিতে যারা, ওয়ার্ডের মধ্যে যারা আছে, আমি কালকে কথা বলছিলাম দু এক জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তাররাও আছে, যে একজন ওয়ার্ড কমিশনার, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি অবস্থা। তো তারা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আমি যেভাবে কথা বলছি সেইভাবে প্রিপারেশনের কোনো লক্ষ্য আমার চোখে পড়েনি। তো সেইটা যদি করতে হয়, তাহলে আমাদের যে জনগণ যারা রিয়েলি অসুবিধা করবে, সেখানে নোংরখানা থাকতে হবে, বা খাবার কারো পৌঁছতে হবে, কারো ঘরে খাবার কিনে দিতে হবে। এই জিনিসগুলোও কিন্তু আমাদের এই সাথে সাথে করতে হবে, তা না হলে একেবারে টোটাল লকডাউন করা কিন্তু খুব মুশকিল। জি, ডাক্তার রুহুল হক, আপনি বলছেন যে খাবারের ব্যবস্থা নিশ্চয়ই হয়েছে, আমরা হয়তো জানছি না, মিডিয়াতে হয়তো সেভাবে আসছে না। কিন্তু যদি আমরা না জানি, মানুষ আশ্বস্ত হবে কি করে? সে তো আশ্বস্ত না হলে সে তো ঘরে থাকবে না। তার তো মাথায় দুশ্চিন্তা থাকবে এবং সে বের হবে। এই বিষয় প্রসঙ্গেও আসবো যে মানুষ তাহলে আসলে মানাবেন কি করে? এখনো সেই অবস্থাতেই চলবে কিনা, আবারও পরে বলবো কিনা মানুষ মানলো না, সেটাতে আমি আসবো। ডাক্তার ইকবাল আরসালান, আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে কি লাভ হচ্ছে এবং পরিকল্পনার কথা ডাক্তার আফামর রুহুল হক এমপি বলছিলেন, সেখানেও একটু জানতে চাই। পরিকল্পনা করতে গিয়ে কতটা পরিপক্ক হলাম, কেন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে? অতীতেও দেখেছি, এখনো দেখছি, কেন হচ্ছে এরকমটা? ধন্যবাদ। আমি প্রথমে একটু বলি যে আসলে যে আমরা আত্মসমালোচনা বিমুখ, আমরা আত্মসমালোচনা করতে ভয় পাই, আমরা আত্মসমালোচনা করলে মনে করি বিরোধিতা। এই যে প্রবণতা, এই প্রবণতার কারণে অনেকে কিন্তু অনেক কিছু যা অবজার্ভ করেন সেগুলো তারা আপনার গণমাধ্যমে সেইভাবে যে সঠিকভাবে উত্থাপন করেন না, বা করতে ভয় পান। বিষয়টা হচ্ছে যে এখানে আমি বললাম কেন যে যে আমরা যে আপনার এই যে প্রশ্নটা আপনি তুললেন, এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে প্রথম যে আপনার ঢেউয়ের সময় লকডাউন হলো, তারপরে দ্বিতীয় ঢেউ যে আসবে, এর মাঝখানে যে সময়টা ছিল, তখন হয়তো আপনাদের মনে আছে বিভিন্ন গণমাধ্যমে আমি বলেছিলাম যে সরকার যেভাবে লকডাউন দিচ্ছে, এই লকডাউন কোনোদিনই কার্যকরী হবে না। যেমন কিনা আমাদের সাইদুর রহমান বললেন যে আপনার হচ্ছে যে দেখেন যে মানে আপনি সুযোগ করে দিচ্ছেন যে মানুষকে আপনার যত্রতত্র আপনার চলাচলে, এই যে সুযোগটা তৈরি করে দিচ্ছেন, যে একটা বাফার টাইম দিচ্ছেন, এবং কেন দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনারা ভালো জানেন, আমরা জানি না। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের যে অবৈজ্ঞানিক বা মানে চিকিৎসার সাথে বা এই মহামারী চিকিৎসা বা ব্যবস্থাপনার সাথে যে আপনার যে মিল রেখে, তাল রেখে যে লকডাউনটা হওয়ার কথা বা বিধিনিষেধটা হওয়ার কথা, সেই বিধিনিষেধটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলে দুর্ভাগ্যজনক। এবং আমরা প্রথমে বলেছিলাম যে আসলে সারা পৃথিবী জানে না, আমরা জানি না, কেউ জানে না। এখন এই আপনার 1.5 বছর পরে আসলে এইগুলা বলার তো কোনো সুযোগ নেই। তো সেই জন্য যে আমি মনে করি যে আপনার এটা খুব বেশি কার্যকর হবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সংক্রমণের হার, মৃত্যুর হার কিভাবে বেড়েছে। এর এর বাইরেও আছে। বাইরেটা কিরকম? ধরেন আপনারা যদি জেলাগুলোতে খোঁজ নেন আপনাদের কর্মীদের মাধ্যমে, তাহলে দেখবেন যে বহু আপনার সেন্টারে মানুষ যাচ্ছে পরীক্ষা করতে, কিন্তু তারা পরীক্ষা করতে পারছে না। এই যে সিমটম নিয়ে লোকগুলো যারা যাচ্ছে, সিমটম নিয়ে পরীক্ষা করতে পারছে না, তারা কিন্তু এই সংক্রমণের হার বলেন বা আপনার অঙ্ক বলেন, বা যে লোকগুলো যে আপনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, তাদের যে আপনার অন্তর্ভুক্তি বলেন এই পরিসংখ্যানের মধ্যে, এগুলোর কিন্তু অনেক দুর্বলতা আছে।
সেজন্য আপনার এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান কিন্তু যে আমি মনে করি যে এটা আমাদের সামনে একটা হচ্ছে এক্সাম্পল, বাট আমি মনে করি যে এই সংখ্যাটা বা পরিসংখ্যানটা আরো বেশি। আমার ধারণা হয়তো আমার সাথে খসরু বা রুল হক স্যার বা আপনি বা অন্যান্যরা দ্বিমত পোষণ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, যে কোনো লকডাউন আপনি সারা বিশ্বে যে সাকসেসফুল করতে গেলে আপনার হত দরিদ্র যারা আছে, যারা দিন আনে দিন খায়, তাদের একটা ব্যবস্থা আপনাকে যেভাবেই হোক করতে হবে। সেই ব্যবস্থাটার বিষয়ে আপনি যেটা বললেন যে হয়তো হচ্ছে আমরা জানি না, কিন্তু হয়তো হচ্ছে আমরা জানি না এভাবে হলে হবে না তো। এটা যেমন গতবার আমরা দেখেছিলাম যে মন্ত্রীরা গণমাধ্যমে এসেছেন, তারা বলেছেন, তাদের পরিকল্পনার কথা বলেছেন, এবার কিন্তু সেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না। তো সেই পরিকল্পনা গুলো যদি আমরা শুনতে না পাই, তাহলে সাধারণ মানুষ আশ্বস্ত হবে না। এবং যারা এই ধরনের নিম্ন আয়ের লোক, তারা কিন্তু ইতিমধ্যে যে ছুটোছুটি শুরু করে দিয়েছে, অনেকে বাড়ি যেতে পারছে না। কিন্তু এদিকে আপনি এই কাজটা করেছেন, আবার হচ্ছে যে আপনার আন্তজেলা বাস বন্ধ করে দিয়েছেন, যে যারা এই অসহায় মানুষগুলো, যাদের অন্য ওর সংস্থান নেই, ঢাকা শহরে এই 14 দিনের জন্য আমি ধরে নিতে পারি সাধারণভাবে, সাধারণ জ্ঞানে, যে 7 দিনের যে আপনার বিধিনিষেধ, কোনো বিধিনিষেধ না, ন্যূনতম হলে এটা 14 দিন হইতে হবে। তাই এই 14 দিনের যে আহারের সংস্থানের ভিত্তিতে তারা কিন্তু আসলে চলে যাচ্ছে এবং এবং যাবেই। আপনি তো কাউকে আপনি জোর করতে পারবেন না যে এই মনস্তাত্ত্বিক বিষয়ের জায়গাটা। সেই জন্য আমি মনে করি যে এইটা এখনো যেভাবে চলছে তাতে আসলে খুব কার্যকরী হবার যে সম্ভাবনা বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি বলছি কার্যকরী হইতে পারে। যে আপনার টার্গেট হলো যে 80%, সেখানে আপনি 30% অ্যাচিভ করতে পারেন, দ্যাট ইজ অলসো অ্যাচিভমেন্ট। কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত অ্যাচিভমেন্ট, সেটা হওয়ার আমি সম্ভাবনা দেখি না। ধন্যবাদ। জি, এবং এই কাঙ্ক্ষিত মাত্রায় মানে একটা পর্যায়ে হয়তো কার্যকর হবে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রাটা কত সেটা একটা বিষয় আপনি বলছিলেন। এই মানে এই যে সীমিত আকারে চলছে এই সময়টা যে দেওয়া হচ্ছে, প্রতিটা দিনেই তো মনে হয় সংক্রমণ আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে, আরো পরিস্থিতি খারাপ হচ্ছে। সাইদুর রহমান, সময় দেওয়াটা কতটা যৌক্তিক হচ্ছে আর কি, মানে শক্ত অবস্থানে যাওয়া থেকে বিরত থেকে সময় দেওয়াটা যৌক্তিক কতটা হচ্ছে সেটি, এবং মানুষ কি আসলে গুরুত্বটা হারাচ্ছে কিনা মানুষের কাছে। মানুষ একরকম ট্রল করা শুরু করেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরকমটিও দেখছিলাম, আজ চাঁদ দেখা যায়নি, কাল লকডাউন না বৃহস্পতিবার লকডাউন, এরকম লিখছে মানুষ। এই বিশেষ লকডাউন, সীমিত লকডাউন, কঠোর লকডাউন, হালকা লকডাউন, নানান রকম লকডাউনের নাম শুনে শুনে সেটি নিয়েও ট্রল করছে। কেউ বলছেন আল্লাহর কসম লকডাউন, এবার ফাইনাল লকডাউন, এরকম নানান রকম ট্রল কিন্তু মানুষ করছে। মানুষের কাছে কি গুরুত্ব হারাচ্ছে কিনা ডাক্তার সাইদুর রহমান? অবশ্যই আপনি তো যেগুলো বললেন সেগুলো, কিন্তু এবার আমি একটু মানে আজকে থেকে মানে আজকে বিকেল থেকে অন্তত পক্ষে যেটা রুহুল হক স্যার বলছিলেন যে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের তো অনেকগুলো অর্গান আছে, তার বিভিন্ন অর্গানে, যেমন আমার হাত নাড়া দেখলে মানে হাত অর্গান, এটা মুভ করার কারণে যেরকম বুঝতে পারি আমরা আজকে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাই, সেটা যেখান থেকে এক্সপ্রেস হচ্ছে তাতে আমরা কিছুটা আশাবাদী হতে পারি। মানে যেভাবে ওনারা বলছেন 1 তারিখ থেকে সেনাবাহিনী নামবে, এবং যেভাবে বললেন মুভমেন্ট পাস দেওয়া হবে না, এই দুটো বিষয়কে আসলে আমি খুবই সিগনিফিকেন্ট মনে করি। এবং যেটা স্যার বলছেন যে হ্যাঁ আসলে মানুষের আস্থায় যাওয়ার জন্য মেসেজটি পরিষ্কার হওয়া, আমার মনে হয় যে খাদ্য বিষয়ক ব্যাপারটি বোধহয় আগামীকালকে ওনারা বলবেন স্পষ্ট, যে এবং ইতিমধ্যে বলেছেন কয়েক জায়গায় তারা 333 এবং 999 নম্বরে যে কেউ সাহায্য চাইলে তারা খাদ্য সাহায্য পাবেন। কিন্তু এটা ঠিক যে এই সময়টুকু যে দেওয়া হলো, এর ফলে যে কাঙ্ক্ষিত বেনিফিটটুকু 1 তারিখ থেকে পাওয়া যাবে, এখানে আরেকটি পরিকল্পনাগত আমি আজকে নজরে আনতে চাই সবাই। সেটা হচ্ছে যে খেয়াল করবেন, এটা 1 থেকে 7 জুলাই বলা হয়েছে, 20 তারিখে নাগাদ কাছাকাছি সময় ঈদ হবে। ইকবাল স্যার ইতিমধ্যে বলেছেন এটা আসলে 14 দিন। আমরাও খেয়াল করেছি মন্ত্রিপরিষদ সচিব বলার সময় এটা এক ধরনের ইঙ্গিত দিয়েছেন 14 দিনের। এখন 14 তারিখে গিয়ে তো আসলে এটা লিফট করা যাবে না। তখন যদি দোহাই আল্লাহর আপনারা বলেন যে এই যে কোরবানি ঈদের গরুগুলো বর্ডার থেকে আসতে পারছে, আসার সুবিধার জন্য এটা আবার লিফট করা হবে, যেইটুকুই বা অর্জিত হবে সবটুকুই আবার ধুলিস্যাৎ হবে। অতএব একটা মানসিক প্রস্তুতি আসলে 22 তারিখ পর্যন্ত বা 23 তারিখ পর্যন্ত আমরা মনে করি থাকা পরিকল্পনায় যারা আছেন তারা নিশ্চয়ই ভাববেন। এর আগে আসলে এটাকে লিফট করার কোনো বা এটাকে করার মানে বিজ্ঞান প্রসূত হবে না। এবং আপনারা খেয়াল করবেন আজকে যে মৃত্যু হার দেখছেন, এখানে ব্যাপারটি স্পষ্ট হওয়া দরকার। আজকের মৃত্যুটি গত 21 থেকে 14 দিন ওই সময়কালে যে সংক্রমণ ছিল সেটার প্রতিফলন।
এবার ভাবেন তার 3 গুণ হয়েছে এই গত 14 দিনে আমাদের সংক্রমণের হার। এইটা যদি এখন এই 3 সপ্তাহ পরে 2 থেকে 3 সপ্তাহ পরে এই হার এই সংক্রমণের মৃত্যু হার যদি আপনারা দেখতে হয়, তাহলে সেটা কি আপনারা বুঝতে পারছেন যে আমাদের চিকিৎসা কাঠামোর উপর কি ভয়াবহ চাপ এবং টোটাল সমাজ কাঠামোর উপর কি চাপ তৈরি হবে। অতএব এটিকে বিবেচনায় নিয়ে আজকে রাতের থেকে যারা পরিকল্পনা করছেন, আমি আশা করব এটাকে কঠোরতা না, এটাই বিজ্ঞানসম্মত, এবং এটার জন্য যা রিসোর্স মোবিলাইজেশন দরকার, এটার জন্য যে মানুষকে, যেটা বলেছেন ইকবাল স্যার, যেটা বললেন যে লকডাউনের সাফল্য নির্ভর করে অভাবী মানুষের জন্য কতখানি আপনি সহায়তা নিশ্চিত করবেন, সেটা তত আস্থা অর্জন করতে পারবে। অতএব এই সবগুলো বিষয় সিনক্রোনাইজড হবে, এবং এর সঙ্গে আছে পরীক্ষা, এর সঙ্গে আছে ভ্যাকসিনের সরবরাহ। মানে এটা তো একটি বিষয় না, লকডাউন তো হচ্ছে একটা লাস্ট এফোর্ট, এর সঙ্গে বাকি সকল বিষয়কে যদি, এবং আমি আরেকটা বিষয় বলবো, মিডিয়াতে আমরা আপনাদের মাধ্যমে টক শোতে মাস্কের আলোচনা করি, আপনাদের নাটক, সারাদিনের প্রচার, বিভিন্ন জায়গাগুলোতে, টেলিভিশনে, বিভিন্ন সিনেমাগুলোতে, গল্প উপন্যাসে, কোথাও আমরা এই মহামারীর কোনো প্রতিফলন দেখতে পাই না। আমি অভিযোগ করছি না, মানে আমি দুঃখ নিয়ে বললাম কথাটা, যে আসলে এই সময়কালে আগামী 21-22 দিন কিন্তু মিডিয়াকেও আসলে একটা শক থেরাপি দিতে হবে পুরো জাতিকে। তা না হলে কিন্তু পুরো জাতি, আপনারা যদি মুক্তিযুদ্ধের কথা ভাবেন, খেয়াল করবেন এটা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধটা হয়, সেটা শুধুমাত্র হেলথ ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, এটা তো হতে পারে না। এই স্বাস্থ্য ফ্রন্টের যুদ্ধের পাশে আসলে অন্যান্য ফ্রন্ট দাঁড়িয়েছে পাশাপাশি, কিন্তু আমরা আশা করব যে এইবার আগামী 21-22 দিন সময় এটা যেন একেবারে সিনক্রোনাইজ, ঠিক একটা যুদ্ধের সম্পূর্ণ যে ওয়ার ফুটিং, সেখানে যেন সবাই থাকি, মানে সেনাবাহিনী বলেন, মিডিয়া বলেন, আমরা হেলথ সেক্টর বলেন, সমাজ কল্যাণের তারা বলেন, খাদ্য সেক্টর বলেন, অর্থনীতি বলেন, সবাই যেন ওয়ার ফুটিং এ থাকে। তাহলেই আমরা আসলে ঈদের পর পর্যন্ত একটি ধারাবাহিক লকডাউনের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। জি, কিন্তু আবার আমরা দেখি যে লকডাউনে আপনি ঈদ পর্যন্ত অনেকটা দিন বলছেন, আমরা দেখি কিছুদিন কড়াকড়ির পরে আবার একরকম শৈথিল্য চলে আসে, এবং আবার সবকিছু যেরকম স্বাভাবিক সেরকম, মানে যেই লাউ সেই কদু টাইপের একটা অবস্থায় চলে আসে। সেরকম হলে পরিণতি কেমন হবে সেটাও একটু জানবো। ডাক্তার রুহুল হক এমপি, একটু ছোট করে এই অংশে শুনে বিরতিতে যাবো আপনার কাছ থেকে, যে আপনি বলছিলেন সবাইকে সম্পৃক্ত করা, আমরা একদম শুরু থেকে এই শব্দটাও লকডাউনের মতো পরিচিত হয়ে গেছে, জনসম্পৃক্ত করতে হবে। আজকেও সংসদে আলোচনা হচ্ছিল যে সংসদে মানে রাজনীতিকদের চেয়ে জনপ্রতিনিধির চেয়ে আমলারা গুরুত্ব পাচ্ছেন, যার কারণে আমলারা ঠিক আসলে জায়গার মতো যাচ্ছেন না, এলাকাগুলোতে যাচ্ছে না। বর্ষিয়ার নেতা তোফায়েল আহমেদ আজকে এমনটি বলছিলেন, এবং বিরোধী দলের বিভিন্ন সংসদ সদস্যরাও বলেছেন, আরো সংসদ সদস্যরাও বলেছেন। মানে এর কারণে কি একে মানুষ মানছে না, মানানো যাচ্ছে না, তার উপরে সম্পৃক্ত করা না যাওয়ার পেছনে এটিও একটা কারণ কিনা, যে সঠিক মানুষ আসলে তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে না? এটি একটা কারণ বলে আমিও মনে করি। তার কারণ হচ্ছে, দেখুন, ঢাকার বাইরের কথা বলে, একটা ডিস্ট্রিক্টের কথা বলুন, ডিসি কাকে টেলিফোন করবে? ইওনো কাকে টেলিফোন করবে? চেয়ারম্যানের পরে গেলে আপনার মেম্বার, মেম্বার পর্যন্ত যদি পৌঁছে, যদি অ্যাক্টিভেট করা যেত, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ডিসি, ইওনো, চেয়ারম্যান পর্যন্ত যায়, তারপরে মেম্বারদেরও ডাকা হয় না। ডাক্তারদের নিচে পর্যায়ে তো সিভিল সার্জনকে ডাকে, তারপরের পর্যায়ে অন্তত খুব কমই ডাকা হয়, উপজেলা পর্যায়ে ডাক্তারদের সাথে উপরের ব্যক্তিরা কথা বলতে। সুতরাং সম্পৃক্ততা তো দেখি না। তারপরে সুতরাং সেখানে কি করে হবে? আমি জানেন আপনার সকলে যে আমি লকডাউন মধ্যেই আমি সাতক্ষীরায় খুব এর মধ্যে আমি চলে গিয়েছিলাম, সেখানে যে চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে একটুখানি কাজ করতে। কিছুটা কাজ হয়, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি যে যে জায়গায় মানুষজন নেমেছে সেখানে কিন্তু ভালো কাজ হচ্ছে, সেখানে কিন্তু কমে আসছে, তাতে একটু কমছে। কিন্তু তার একটি কারণ যে কিছু জনগণ কাজ করতে পারছে, এবং এইভাবে যদি যে ফর্মুলা আমি বললাম, যে সবাইকে নিয়ে যদি মাঠে নামাজে বেরোনো যায়, আর ওই যে প্রত্যেকটি জায়গায় যে আমাদের গ্রামের গঞ্জের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেট আছে, বড় বড় বাজার আছে, বাজারের কমিটি আছে, বাজারের সর্দাররা আছে, সেখানে দে আর ভেরি পাওয়ারফুল পিপুল। তাদেরকে এখানে সম্পৃক্ত না করতে পারলে মার্কেট গুলো বন্ধ হয় না, সেখানে চায়ের দোকান খোলা থাকে, সেখানে জনগণ সবসময় ঘোরাঘুরি করে। একজন দুজন পুলিশ গেলে তারা কোনো সময় যাত্রা একটু নামিয়ে দিল, আবার কতক্ষণ পুলিশ বসে থেকে চলে গেলে আবার যাতায়াত শুরু হলো। তো সুতরাং এখানে এই জন্যই আমি জনসম্পৃক্ততা, এই জন্য জনগণ তারাই বলবে যে এই তুমি করতে পারবো না বাবা, এটা আমাদের জন্য দরকার, সুতরাং তোমার এটা বন্ধ রাখতে হবে। সেই জন্য জনগণকে সম্পৃক্ত করতে না পারলে আমি মনে করি এটি। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক এমপি। এখনো পর্যন্ত 1.5 বছর চলে গেছে, এখনো যদি পারি, মানে এই শব্দটি এখনো ব্যবহার করতে হচ্ছে আমাদের। আমরা একটা বিরতির পরে ফিরছি, আরো অনেক আলোচনা রয়ে গেছে বাকি। ফিরে এলাম জিপিএইচ বিদ্যুৎ রাজকারণে। ডাক্তার আফম রুহুল হক এমপি, আপনার কাছে আগের অংশ ছিলাম, আবার একটু শুনি যে এই যে সিদ্ধান্ত যখনই হলো লকডাউন, তখনই আমরা দেখলাম মানুষ ঢাকা ছাড়ছে। আগের অংশে একটু ইকবাল আরসালান বলছিলেন মুভমেন্টের যততন্ত্র মুভমেন্টের সুযোগ করে দেওয়া।
এরকমটা যে হবে এটি আমাদের যে অভিজ্ঞতাটা এতদিনে 1.5 বছরে হয়েছে, আমরা জানি যে লকডাউনের বড় একটা ঘোষণা দিলে মানুষ চলে যায়। আমরা কি এটা থেকে আটকানোর জন্য কোনো রকম প্রস্তুতি, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, নাকি এটা আসলে প্রত্যাশিতই চেয়েছে, বা সরকার আসলে চেয়েছেই যে মানুষ এভাবে চলে যায়? আপনি যেখানে আছেন আমি সেখানে আছি, আমি তো ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে নাই ভাই। সুতরাং আমি ঠিক বলতে পারবো না। আমি বলেছি আরেক মিডিয়াতে বোধহয়, যেসব করতে হলে আমাকে করতে হলে আমি বলতাম যে আগে যে রোডস লিডিং টু ঢাকা, ঢাকা থেকে যেসব রাস্তা বাইরে যাচ্ছে সেই রাস্তায় কারফিউ দিতে হবে। তারপরে ছাড়া আর পুলিশ আর অ্যাম্বুলেন্স ছাড়া কিছুই থাকতে পারবে না। সেখানে কোনো হাঁটার ব্যক্তি নাই, রিক্সা ব্যক্তি নাই। তো ওইখানে আগে বন্ধ করতে হবে, তাহলে কিছু। হ্যাঁ, দ্যাট ইজ এ প্রবলেম। আমি ফুললি আন্ডারস্ট্যান্ড করি যে এখানে যে যে লো আয়ের ইনকামের যেসব লোক তারা বরং বাড়িতে যে আশ্রয় থাকতে পারে, কিন্তু ঢাকা থাকলে তাদের অসুবিধা হয়। সেই চিন্তাটা মাথায় নিয়েই তো আমাদের প্রোগ্রাম করতে হবে, যে আমাদের 10 কোটি 20 কোটি 100 কোটি টাকা খরচ করতে হবে যে এদেরকে খাওয়ানোর জন্য। সেটা মাথায় নিয়ে যদি প্রোগ্রাম করা যায় তাহলে সাকসেসফুল হতে পারে। তা নাহলে তাদের কথা ভাবলাম না, তাদের বাড়ি দিতে হবে কি হবে না সেটা আমরা চিন্তা করলাম না, আর বললাম খালি ঘরে বসে থাকো, তাহলে তো হবে না আসলে। সুতরাং আমাদের যে গ্রুপ, এবং আমার প্রফেসর সাহেব বলছিল ঈদ পর্যন্ত দিতে হবে, ঈদের পর পর্যন্ত। আমাদের যে ইকোনমি, গরু ইকোনমি আছে, এই গরু ইকোনমি আসলেই দেখবেন আমরা আর সব ঠান্ডা হয়ে গেছি। এবং এটা রিয়েলিটি যে একটা সেকশন অফ পিপুল তারা গরু ইকোনমির উপরে ডিপেন্ড করে। এবং তখন দেখবেন যে এই গরুর হাট খুলে দিতে হচ্ছে, গরুর হাট খুলে দেবেন, আবার যা তাই অবস্থায় চলে যাবে। তারপরে ঈদের সময় আমরা কত কিছু খাবো এবং নিয়ে যাব এবং ডিস্ট্রিবিউশন করবো। ঈদের খাবারও ডিস্ট্রিবিউশন করবো, করোনাও ডিস্ট্রিবিউশন করবো। সুতরাং দেখেন কি অবস্থা হয়। এবং আপনি জি, যেটা আমি বললেন যদি ঈদ পর্যন্ত না এবার নেওয়া একটু যায়। তাহলে পরিণতির কথাও জানতে চাই। অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক এমপি। ডাক্তার ইকবাল আরসালান, কেমন পরিণতি হচ্ছে, এর ফলে কেমন পরিণতি হলো? যখন যখন এমন সংক্রমণের চিত্র, তখন এত মানুষ চলে গেল, এর পরিণতি কেমন? আমরা ভারতে দেখেছি কুম্ভ মেলার পরে কি পরিস্থিতি হয়েছে। অবশ্যই অবশ্যই। এখন এই ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্টের কথা শুনছি, আসলে কেমন আশঙ্কা করছেন? জি, আশঙ্কাটা একটা ডেল্টা ধন্যবাদ। ভ্যারিয়েন্টটা তো ভেরি ট্রান্সমিসিবল, খুব বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি যাচ্ছে। বাচ্চারা আক্রান্ত হচ্ছে, যা আগে ছিল না, যে ঘরে ঢুকছে সবাইকে নিচ্ছে। সুতরাং আপনারা অন্য জায়গায় দেখেছেন, সেটা যদি হয় তাহলে এখানে আপনারা সেটা এক্সপেক্ট করতে পারেন। প্রফেসর যে বলছিলেন যে আমরা এখন যারা আক্রান্ত হচ্ছে সেই 6,000 7,000 8,000 মানুষ, এদের ইফেক্ট তো আপনি 3 সপ্তাহ পরে ঈদের কাছাকাছি দিয়ে পারবেন যে কত কত লোক মারা জি যাচ্ছে বা কি হচ্ছে, এটি মনে রাখা দরকার। জি, ধন্যবাদ ডাক্তার আফম রুহুল হক এমপি। ডাক্তার ইকবাল আরসালান, আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম। জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি ওটা আপনি বাদ দেন। যেমন যে কথাটা আপনি বলছিলেন এবং আপনি রুহুল হক স্যারকে একটা প্রশ্ন করেছেন এবং রুহুল হক স্যার একটু বিব্রত হয়েছেন। বিষয়টা হচ্ছে যে আসলে যে আমি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার একটা রাষ্ট্রে সরকার থাকে, সেই সরকার হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার মানে আপনার রাজনৈতিক সরকার, আর হচ্ছে যে প্রশাসনিক সরকার। এখন হচ্ছে যে রাজনৈতিক সরকার হচ্ছে সিদ্ধান্তগুলো নেয়, প্রশাসনিক সরকার হলো বাস্তবায়ন করে। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক সরকারি সিদ্ধান্ত নিচ্ছে, প্রশাসনিক সরকারি বাস্তবায়ন করছে, এবং যারা মানুষের সাথে আসলে সম্পৃক্ত, যারা মানুষের মানে সমস্যাগুলো বোঝে, মানুষের সমস্যাগুলো জানে, মানুষের সমস্যাগুলো তারা হ্যান্ডেল করে অভ্যস্ত, তাদেরকে আমরা আসলে কাজের মধ্যে সম্মানজনক ভাবে সম্পৃক্ত করছি না। আপনি যদি বলেন তাহলে বলবে কি যে হ্যাঁ কমিটি আছে, কমিটিতে অমুক আছে, তমুক আছে, এই আছে, সেই আছে, কিন্তু আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে যে আমরা ওইখানে সম্মানজনক ভাবে সম্পৃক্ত নাই, সেজন্য তারা ওইখানে ওই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গাটা থাকে না। এখন হচ্ছে যে আপনার আরেকটি বিষয় হচ্ছে যে আমি বলি এখানে, সেটা হচ্ছে যে দেখেন যে এই যে আপনার রুহুল হক স্যার বললেন যে গরু বাণিজ্য, বা আমরা দেখলাম আমের বিষয়ে আমরা তখন শুনলাম, গরুর বিষয়ে শুনবো, গার্মেন্টস এর বিষয়ে শুনতে পাচ্ছি। মানে হয় কি যে আমরা শুরু করি খুব ভালোভাবে, কিন্তু যে সমাজের মধ্যে যে চাপ, বিভিন্ন যে প্রেসার গ্রুপ, আমি বলবো যে সরকারের উপরে যে প্রেসার গ্রুপ, সেই প্রেসার গ্রুপের কাছে অনেক সময় যে সরকারের প্রশাসন যন্ত্রে যারা থাকেন তাদের ব্যক্তিগত সম্পর্কই হোক, যে অর্থনৈতিক সম্পর্কই হোক বা প্রশাসনিক সম্পর্কই হোক, সে কারণে তারা ইল করে যান। তো এই যদি পরিস্থিতি হইতে থাকে, তাই ডেল্টা ভেরিয়েন্ট
আর ডেল্টা প্লাস বা আপনার হচ্ছে গামা আলফা বিটা, এগুলো আসলে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো যে হোয়াট এভার মে বি দ্য টাইপ অফ আপনার হচ্ছে যে ভাইরাস, এখন সমস্ত ভাইরাস নিয়ন্ত্রণ করার একটাই পদ্ধতি, সংক্রমণ নিয়ন্ত্রণ করার একটাই পদ্ধতি। অতএব সেই পদ্ধতিটা যদি আমরা না মানি তাহলে আসলে তো আপনার সবাই আশঙ্কা করছে যে পরিণতি। ডাক্তার আমি ইকবাল যে হাসান, কথাটা সাথে সাথে আমরা বলতে চাই এখানে সংক্রমণ এক নিয়ন্ত্রণের সেকেন্ড, সাথে টিকার বিষয়, জি জি শেষ করুন। এক সেকেন্ড বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এর আগে একটা বলেছি যে কোথাও যে এই যে নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু দিল্লির চাইতেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আপনি যদি লক্ষ্য করেন আমাদের দেশে এই যে প্রান্তিক পর্যায়গুলোতে যে সংক্রমণ হচ্ছে সেখানে মানুষের মৃত্যুর হার এবং চিকিৎসা মানে মানে সুবিধা যেগুলো আছে সেগুলো যদি আপনি অ্যানালজি ড্র করেন, কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সংক্রমণ যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা কাউকে চিকিৎসাও দিতে পারবো না। অলরেডি আপনার হাসপাতাল স্যাচুরেটেড, সমস্ত হাসপাতাল। তো সেই জন্য আপনার সরকারের যারা সিদ্ধান্ত নিচ্ছে, খসরু যেমন বললো যে আজকে রাত্রে যারা আপনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাদেরকে আসলে সতর্ক হওয়া দরকার। আমি ধন্যবাদ। ঠিক এই জায়গাটাই ডাক্তার ইকবাল আসলাম একটু প্রশ্ন করতে চাইছিলাম। আমার টিকা নিয়ে কথা বলতে চাইছি, কিন্তু তার আগে এই প্রশ্নটা একটু করতেই চাই। তাহলে সিদ্ধান্তটা, যেমন ডাক্তার আফম রুহুল হক এমপি বলছিলেন যে আমি থাকলে যাবার জায়গায় কারফিউ দিয়ে দিতাম, আপনি বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত প্রশাসন বাস্তবায়ন করবে। আসলে এখন সিদ্ধান্তটা নিচ্ছে কে? ডাক্তার রুহুল হক, এটি কি আমাকে একটু এক লাইনে বলবেন? সিদ্ধান্ত নিচ্ছে অ্যাডভাইজার বৃন্দ, যারা টপ ব্যুরোক্রেটস, এবং আমাদের যে কমিটি কতগুলো আছে, আমাদের যে কমিটি আছে সেই কমিটিগুলো ডিসিশন দিচ্ছে এবং সেই কমিটিগুলো আবার ডিসকাস হচ্ছে, তারপরে ফাইনাল হয়ে আসছে। এক্স্যাক্টলি কে কে নিচ্ছে তা তো আর আমি বলতে পারবো না, এটা প্রকাশ করা হয় না। তবে টপ ব্যুরোক্রেটস এই শব্দটা পেলাম আমরা। অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক এমপি। আমরা দেখি সিদ্ধান্তগুলো কি হয়। একটু টিকা নিয়েও কথা বলতে চাই। ডাক্তার সাইদুর রহমান, আপনি যদি এই প্রসঙ্গে কিছু যোগ করেন তাহলে করতে পারেন। সাথে সাথে একটু টিকা নিয়েও জানতে চাইবো যে কতটা আশাবাদী হতে পারেন। এই সামনের মানে জুলাই প্রথম সপ্তাহে টিকা আসবে, চাইনিজ টিকা আসবে ইত্যাদি আমরা শুনতে পাচ্ছি। অনেকদিন থেকে তো আসার কথা শুনছি। কেমন আশাবাদী হতে পারেন? এটা তো মানে টিকার বিষয়টা একটা কূটনৈতিক বিষয় আসলে। আপনি খেয়াল করবেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করছেন, এবং এখন পরবর্তী পর্যায়ে আজকে গত 2 দিন যাবত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কেও খেয়াল করছি এই কথাটি বলছে যে লকডাউনের দিন শেষ, ভ্যাকসিনের বাংলাদেশ টাইপের একটা অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড চলে আসতেছে। আমি মনে করি যে এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ টিকার প্রয়োজন, যেটা জুলাই মাস বলেন আগস্ট মাস বলেন, এইভাবে আসলে মাস উল্লেখ করা দূরে থাক, আমাদের আগামী 12 মাসে আমাদের প্রয়োজনীয় টিকা সংগ্রহ করার বাস্তব অবস্থা পৃথিবীতে নেই। মানে পৃথিবীর যে টিকা উৎপাদনের সামর্থ্য, এটা আমি একেবারে এভাবে আপনার অন রেকর্ড বলছি, মানে বুঝতে পারছেন যে আসলে পৃথিবীর সম্মিলিত টিকা উৎপাদনের সামর্থ্যের যে বন্টনটা হয়েছে ভবিষ্যতে এটি তো কার্যকর, কারণ অধিকাংশ অ্যাডভান্স ক্রয় করে রেখেছে। সেটি অনুযায়ী আমাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা আগামী 12 মাসেও সংগ্রহ করতে পারার সম্ভাবনা নেই। অতএব টিকার 3টি অপশন আমাদের, একটি হচ্ছে ক্রয়, একটি হচ্ছে উৎপাদন, একটি হচ্ছে উদ্ভাবন। সো ইমিডিয়েটলি দরকার হচ্ছে ক্রয় করে আমাদের, আপনার পৃথিবীর যে কটি দেশকে এই মহামারী নিয়ন্ত্রণে প্রাথমিক সাফল্য দেখা যায় এই লকডাউন এবং মাস্কের পাশাপাশি তারা যে কাজটি করেছে সেটি হচ্ছে তারা সফলভাবে গণটিকাদান করেছে। যে দেশগুলো যত বেশি টিকাদান সম্পন্ন করতে পেরেছে তারা নিয়ন্ত্রণটিকে দীর্ঘমেয়াদে রাখতে পারছে। কেউ কেউ স্বল্প মেয়াদে সাফল্য অর্জন করেছিল, ভিয়েতনাম বা বিভিন্ন দেশগুলো খেয়াল করবেন, থাইল্যান্ড, তারা কিন্তু টিকাদান পাশাপাশি চালাতে পারেনি বিধায় সে অর্জিত সাফল্য ধরে রাখতে পারেনি। অতএব আমাদেরকেও এই দীর্ঘমেয়াদে সাফল্যের জন্য টিকা ক্রয়ের পাশাপাশি নিজস্ব যে উৎপাদন সীমিত সামর্থ্য আছে এগুলোকে ইমিডিয়েটলি বাড়ানো দরকার। এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে টিকা যেহেতু একটি কূটনৈতিক ব্যাপার হয়ে উঠেছে, এটির ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের এই সামর্থ্য অর্জন করা প্রয়োজন। আমি মনে করি যে যথেষ্ট 14,500 কোটি টাকা আছে টিকার ক্রয়ের খাতে। সেখান থেকে একদম আজকে আমি ইয়েতে বলে ফেলতে চাই যে এখন পৃথিবীতে মানে একেবারে প্ল্যান্ট ইন এ বক্স পাওয়া যায়, যেটা 9 মাসে ইনস্টল করা যায় ভ্যাকসিনের, এবং এই প্ল্যান্ট গুলোর এই সামর্থ্য আছে যে জন্য পৃথিবীতে নতুন 2টো দেশ এবার পৃথিবীতে টিকা উৎপাদন শুরু করেছে যারা এর আগে কোনোদিন টিকা করেনি, ভিয়েতনাম এবং থাইল্যান্ড। তো আমরা বলছি যে এই প্ল্যান্ট ইন এ বক্স আনলে সুবিধা, পৃথিবীতে এখন একসাথে 4 থেকে 5 ধরনের টিকা উৎপাদিত হচ্ছে। আমরা খুবই সনাতনী, মানে আমি বলি ইনভেস্টমেন্টটা তো
আমরা পাস্ট টেন্সে করতে পারি না, ইনভেস্টমেন্টটা হতে হবে ফিউচার টেন্সে। সো এমন প্রযুক্তিতে বিনিয়োগ হওয়া দরকার যেই প্রযুক্তি আগামীতে যে নতুন ধরনের ভ্যাকসিন আসবে সেগুলোর উৎপাদন সামর্থ্য এবং একটা থেকে আরেকটায় শিফট করার সামর্থ্য থাকবে। তো আমি খুবই নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করব, ওনারা এই ধরনের প্ল্যান এবং সেটির নিয়ন্ত্রণ যেন রাষ্ট্রের হাতে থাকে, কারণ এটির একটি ভূ রাজনৈতিক গুরুত্ব আছে। অতএব অনেক অনেক এইটাই ধন্যবাদ একমাত্র ডাক্তার হবে সাইদুর আমাদের রহমান। টিকার। পররাষ্ট্রমন্ত্রীকেও এখন ঠিক এরকমই বলতে শুনছি, তিনি বলছেন ধনী দেশগুলো মূলা ঝুলাচ্ছে, আমাদেরই উৎপাদন করতে হবে বলে মনে হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আপনার মতোই বলছেন। আমি একটা বিরতি নিয়ে আসি, আমার দর্শকরাও অনেকে মন্তব্য করছেন, সেগুলো আমি একটু বলতে চাইবো, জানাতে চাইবো আপনাদের। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমার দর্শকরা অনেকেই লিখছেন শাহিন বিশ্বাস, রিপন হোসেন, তহিদুল ইসলাম, সাকিন আল মামুন সহ আরো অনেকেই আসলে মন্তব্য করছেন। নয়ন তালুকদার বলছেন দেশের অবস্থা খুব খারাপের দিকে, লকডাউন দিলে সবকিছু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। চিশতি বাশার লিখছেন কঠোর লকডাউন দিলে সাধারণ মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাজহারুল ইসলাম মোজহার তিনি লিখছেন লিমিটেড লকডাউন নট ওয়ার্কিং, নাও নিড ন্যাশন ওয়াইড স্ট্রং লকডাউন অর শাটডাউন সুন। Our National Technical Advisory Committee suggested 14 days shutdown. Government should not take unnecessary times. সবাই তাদের উদ্বেগের কথা যাচ্ছেন। অনেকেই ডাক্তার আফাম রুহুল হক এমপি আপনার অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও এই সময় যেন কাজে লাগানো হয়, এই বিষয়টাও অনেকেই বলছেন। সম্ভবত আপনার ভক্ত থাকবেন তারা এই বিষয়টা অনুরোধ করছেন। যে বিষয়টি আমি একটু টিকার কথা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, টিকা নিয়ে কতটা আশাবাদী হতে পারছেন, আমাদের কতটা আশাবাদী করতে পারছেন ডাক্তার রুহুল হক? দেখুন, টিকার কথা যে কথা বলেছি সেটাই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কিনতে হবে, কিছু ভিক্ষা পাবো, আর উৎপাদন করতে হবে। আমি আর অনেকদিন থেকে ইকবাল সাহেব জানে, আমরা সবাই জানি, আমরা অনেকদিন আজকে 5-6 মাস আগের থেকে টিকার কথা বলে আসছি যে উই মাস্ট গো ইনটু দ্য প্রোডাকশন লেভেল। কারণ কমপ্লিট আমরা তো আবিষ্কারের জায়গায় যেতে পারবো না, একটু আবিষ্কার করার দরকার নেই। আমাদের ফিলিং ফর্মে যেটা ইন্ডিয়াতে হচ্ছে বা অন্য জায়গায় হচ্ছে, যে অ্যাস্ট্রাজেনেকা ও অন্য ভ্যাকসিন হোক, সেখানে আমরা শুনেছি বেশ কিছু দেশ রাশিয়ার নামও শোনা যায় দিতে চায়, কিন্তু কেন হচ্ছে না তা জানি না। চাইনিজ নামে শোনা যায়, তারাও এখানে প্রোডাকশন দিতে চায়, তো কেন হচ্ছে না তা জানি না। যেটা শুনছিলাম যে বলছিলেন যে আমাদের যে কমিটি করেছে ফর অ্যাসেসমেন্ট, সেখানে কোনো এক্সপার্ট নাই, কোনো ভ্যাকসিন কমিটির কোনো লোক নাই, কারাই আমাদের ঠিক করবে? আমি তো বুঝি না এসব মানে বুদ্ধি কোথা থেকে আসে। কাউকে এটাতে অ্যাসেস করতে দিতে হলে যারা জিনিসটা বোঝে তাদেরকে নিতে হবে। তো আমি ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরি করার জন্য আমাদের দেশের লোক কম ছিল, বা সেদিন আমি WHO এর কাছে চেয়েছিলাম, তারা এসে আমাদের এখানে ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরিটা করে দিয়ে গেছে। আমি যে টেস্টিং ল্যাবরেটরিটা করে ফিনিশ করে দিয়েছিলাম, আজ পর্যন্ত সেটাকে সার্টিফাই করা হয়নি। সে আজকে 7-8 বছর, মানে এটা ফিনিশ ফর্মে আমি রেখে এসেছিলাম, তারপরে এখনো সার্টিফিকেট হয় নাই বলে ভ্যাকসিন প্রোডাকশন হচ্ছে না, কারণ আপনি শেষ করা হয়নি। সুতরাং কোন কাজটা করতে হবে আর কোন দিকে যেতে হবে, তাদেরকে দিয়ে এই কাজটা করা যাবে, সেই জিনিসটা আমাদের দেখা উচিত। আমি যে কমিটি হয়েছে তাদের প্রতি আহ্বান রাখবো যে প্লিজ টেক সাম এক্সপার্টস হু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভ্যাকসিন এন্ড হাউ ইট ইজ প্রোডিউসড। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক এমপি। সঠিক জায়গায় সঠিক ব্যক্তি নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাক্তার ইকবাল আরসালান, টিকায় আশা কতটা, চিকিৎসায় ভরসা কতটা? ধন্যবাদ। আমি একটু সাপ্লিমেন্ট করি আগের প্রশ্নটার। সেটা হলো যে এখন মানে আমি যদি আমার মায়ের নাকফুল তৈরি করার কাজটা যদি কুমোরের হাতে দেই, তাহলে যা হবার তাই হবে। এটা আর কি এরকম। বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যের আসলে কোনটা প্রায়োরিটি, আউটমোস্ট প্রায়োরিটি কোনটা মধ্যম প্রায়োরিটি, কোনটা লেস প্রায়োরিটি, এইগুলা বোঝার যে জায়গাটা, এটা যদি না থাকে তাহলে পরে আপনার এই কাজগুলা এভাবেই চলতে থাকবে। এখন আসি যে আপনার টিকার বিষয়টা আমরা প্রথম থেকে দেখেছি এবং প্রথম থেকে আমরা সবাই আলোচনা করেছি। এটা যেমন সাইদুর রহমান বলছিলেন যে আপনার যে ভূ রাজনীতি, ভূ অর্থনীতি সবই আছে, শুধুমাত্র রাজনীতি না, অর্থনীতি আছে। এবং এই অর্থনীতির কারণেই কিন্তু আমাদের যে সাফারিং, সেটা হচ্ছে যে ভূ রাজনীতির চাইতে ভূ অর্থনীতি। রাজনীতি আছে, যেমন ভারত থেকে আমাদের যে টিকা পাওয়ার কথা ছিল, সেটা আপনার হলো ভারত দিচ্ছে না। কেন দিচ্ছে না? তাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে তারপরে আমাদেরকে দেবে, বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের সাথে তাদের চুক্তি ছিল তাদেরকে দেবে। আবার অনেক রাষ্ট্রের যে সম্ভাব্য পাওয়ার যে জায়গাটা, সেটাও আমরা সঠিকভাবে বাস্তবায়নের দিকে যাচ্ছি না। নিশ্চয়ই এখানে কোনো ত্রুটি আছে। আবার দেখেন যে আমাদের
যাই হোক, হোয়াট এভার মেবি, এই যে বঙ্গভ্যাক্স, এই বঙ্গভ্যাক্সের বিষয় নিয়েও যে আপনার দ্রুত সিদ্ধান্ত বা প্রয়োজনীয় সিদ্ধান্ত, হোয়াট এভার মেবি, তাদের সীমাবদ্ধতা আছে, তাদের ভুল ত্রুটি আছে, সেগুলো সংশোধন করবার জন্য আপনার বিএমআরসি ঘন ঘন মিটিং করে এগুলোকে কার্যকর করার জন্য যে অবস্থানটা, সেটা তারা করতে পারেনি। আমি শুনেছি যে বিএমআরসির মিটিং এ বলা হয়েছে যে ভ্যাকসিন নিয়ে আলোচনা মানে করার প্রয়োজন নেই, এরকম। তো আপনার হচ্ছে যে এই যদি পরিস্থিতি হয়, তাহলে পরে আপনি ভ্যাকসিন আপনি আশা করবেন কি করে, তৈরি করবেন কি করে, উৎপাদন করবেন কি করে, আবার উৎপাদনে কার কি বেনিফিট, কার কি আপনার হচ্ছে যে মানে অর্থনৈতিক রাজনীতির জায়গাটা আপনার সুরক্ষিত হবে, এই বিষয়গুলো। এটা গেল একটা বিষয় যে বাংলাদেশের মধ্যে এখন যে বিষয়টা সবাই বলছে যে আমাদের দুটো কাজ একসাথে করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়াটাও শুরু করতে হবে, ভ্যাকসিন আনতে চেষ্টা করতে হবে। এখন উৎপাদনের প্রক্রিয়া যেটা আপনারা শুনলেন ইতিমধ্যে, আপনার হচ্ছে যে যাদেরকে দেওয়া হয়েছে তাদের এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, দেওয়া হয়েছে। এখন হচ্ছে যে আপনার দুটো হতে পারে, যে এখন এই যে তাদের বোঝার ব্যাপার যে আপনার হচ্ছে যে এই যে ভ্যাকসিন, সেটা যে আমরা এখানে আপনার একদম জিরো লেভেল থেকে তৈরি করে ফিনিশ প্রোডাক্ট করা, আর একটা হচ্ছে নিয়ে এসে এখানে আপনার ফিনিশ করা, এই দুটোই চলতে পারে পাশাপাশি, যে আমরা কোনটা করবো যে আপনার। ডাক্তার ইকবাল আহসান, আপনাকে ধন্যবাদ। আমার কাছে একদমই একটা মিনিট, শেষ মিনিট আছে, আমার প্রশ্নও ছিল কিন্তু করতে পারবো না। আমি ডাক্তার সাইদুর রহমানকে শুধু শেষ বক্তব্যটুকু, আপনার শেষ কথাটুকু শুনতে চাই, কোনো পরামর্শ। আমি বলবো যে এই লকডাউন যেটা ইম্পোজ করা হবে 1 তারিখ থেকে, আশা করব সেটা ঈদের আগ পর্যন্ত লিফট করার কোন রকম যেন, বা এটাকে শিথিল করার জন্য কোনো চিন্তা ভাবনা না থাকে। এই লকডাউন চলাকালে অন্তত পক্ষে 10 কোটি মাস্ক সরকার যেন বিনামূল্যে বিতরণ করে। লিফটিং এর জন্য লক্ষ্যমাত্রা হিসেবে 5%-এর নিচে নামার আগে কোনো জেলা থেকে লিফট করা হবে না, মানে প্রত্যাহার করা হবে না, এই সিদ্ধান্ত যেন স্পষ্ট বলে দেয় যে কোনো জেলা থেকে এই লকডাউন উঠবে না যতক্ষণ সেটা সংক্রমণের হার 5-এর নিচে না নামবে। এবং ভ্যারিয়েন্ট ট্রেস করার জন্য মিনিমাম 8টি রিজনে 8টি রিজিয়নাল ল্যাবরেটরি করে স্মার্ট পিসিআর ইন্ট্রোডিউস করা হোক, যেন আমরা ভ্যারিয়েন্টকে ট্রেস করতে পারি। এই 4টি পদক্ষেপ এই আগামী 25 দিন সময়কালের মধ্যে এই লকডাউনের পাশাপাশি চললে, তাহলে আমরা আসলে কার্যকরভাবে এটা মোকাবেলা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান আপনার এই মূল্যবান পরামর্শগুলোর জন্য। ধন্যবাদ ডাক্তার ইকবাল আরসালান, ধন্যবাদ ডাক্তার আফাম রুহুল হক এমপি। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে রাজকান থেকে। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সবাই।